খোকা, তোর বউকে আমি কিছুতেই আর এই বাড়িতে জায়গা দিতে পারবো না। এখনই এই শয়তান মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। আমি কিছুতেই এই মেয়েকে সহ্য করতে পারছি না। রুক্মিণী দেবীর কথা শুনে তার ছেলে দীপঙ্কর এবং বৌমা প্রিয়া প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ তুমি কি বলছো মা? প্রিয়া কি এমন করলো যে তুমি প্রিয়াকে এই সমস্ত বাজে কথা বলছো? আর প্রিয়াকে আমি বাড়ি থেকে তাড়াবো কেন? কারণ এই চরিত্রহীন মেয়েটার আমার বাড়িতে কোনো জায়গা নেই। ভেবেছিলাম এই মেয়েটা খুবই সংস্কারী। তোর বউ তো সবসময় মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়ায়, তাই না? কিন্তু এই ঘোমটার নিচে তোর বউ যে কি করে বেড়াচ্ছে তোর কোনো ধারণা নেই। একেবারে ফালতু মেয়ে একটা। মা, আমি কি করেছি যে আপনি আমার চরিত্র নিয়ে এরকম ভাবে প্রশ্ন তুলছেন? আপনি এরকম উল্টোপাল্টা কথা আমাকে বলতে পারেন না, কারণ আমি জানি আমি কিছু ভুল করিনি। এই মেয়ে, একটা কথাও যদি মুখ থেকে বের করেছো না তাহলে ঠাসিয়ে একটা চড় মারবো। সব খবর আছে আমার কাছে। শোন খোকা, যখন আমি আর তুই বাড়িতে থাকি না তখন তোর বউ বাইরের ছেলেদেরকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে আসে। এক এক দিনে এক এক রকমের ছেলেরা বাড়িতে আসে, জানি না তারপর কি করে। পাড়ায় তোর বউয়ের নামে খুবই বদনাম রটে গেছে। যেখানেই যাচ্ছি সবাই শুধু আমার বৌমার নামে নিন্দাই করছে। রুক্মিণী দেবীর কথা শুনে দীপঙ্কর এবং প্রিয়া দুজনেই জোরে জোরে হাসতে থাকে। তাদেরকে হাসতে দেখে রুক্মিণী দেবী আরো রেগে যায়। কি হলো, তোরা এরকম বেয়াদবের মতো হাসছিস কেন? আর দীপঙ্কর, তুই তাহলে তোর বউয়ের কৃত্তিকলাপের ব্যাপারে সবই জানিস, তবুও তোর কিছুই যায় আসে না। আর এদিকে লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে। মা, তুমি একটু শান্ত হও। আমি তোমাকে সবকিছুই বলছি। তবে এটা তুমি ঠিকই বলেছো, তোমার বৌমা যে সমস্ত কিছু করে সবকিছুই আমি জানি। ও আমার কাছ থেকে পারমিশন না নিয়ে কিছুই করে না। আর প্রিয়া আমার অনুমতিতেই এই সমস্ত কাজ করছে। আসলে প্রিয়া ক্লাউড কিচেনের বিজনেস করে। ক্লাউড কিচেন? ক্লাউড কিচেনটা আবার কি জিনিস? ক্লাউড মানে তো মেঘ, মেঘের রান্নাঘর। দেখ, তোরা কিন্তু আমাকে উল্টো পাল্টা বোঝাতে পারবি না বলে দিলাম। আমরা জানতাম মা তুমি ক্লাউড কিচেন মানে কি সেটা জানো না। আর তোমার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করলে তুমি হয়তো প্রিয়াকে এই কাজটা করতে কখনোই অনুমতি দিতে না। ক্লাউড কিচেন মানে হচ্ছে অনলাইনে খাবারের অর্ডার নেওয়া আর বাড়িতে খাবার তৈরি করা। তারপর কোম্পানির লোক এসে বাড়ি থেকে সেই খাবারগুলো নিয়ে যায়। আর প্রিয়া ঠিক সেই কাজটাই করে। আজ থেকে প্রায় 6 মাস আগে দীপঙ্কর এবং প্রিয়ার বিয়ে হয়। প্রিয়া গ্রামের একজন শিক্ষিত এবং সংস্কারী মেয়ে ছিল। ছোটবেলা থেকেই তার রান্না করার প্রতি খুবই ঝোঁক ছিল। সে খুবই সুস্বাদু খাবার রান্না করতে পারত। শ্বশুর বাড়িতে আসার পরও তার স্বামী এবং শাশুড়ি মাকে প্রিয়া সবসময় ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করে খাওয়াতে থাকে। প্রিয়া কয়েকদিনের মধ্যেই সুস্বাদু খাবার খাইয়ে তার শাশুড়ি মায়ের মন জয় করে ফেলে। বৌমা, আজকে আমি আমার কয়েকটা বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ করেছি। মানে আমার পাড়ার বন্ধু সবাই। তোমার বিমলা কাকিমাও থাকবে। তুমি যে খুব ভালো খাবার রান্না করতে পারো আমি এটা ওদেরকে বলেছি, কিন্তু ওরা কিছুতেই আমার কথা বিশ্বাস করতে চাইছে না। ওরা বলল যে ওদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে আগে খাওয়াতে হবে, তারপরেই ওরা বিশ্বাস করবে। বেশ, তো আপনি ভালোই করেছেন। আমি তাহলে সবার জন্য এখন থেকে রান্না বান্না করা শুরু করে দিই। এই বলে প্রিয়া রান্নাঘরে চলে যায় এবং সে তার শাশুড়ি মায়ের প্রতিবেশী বন্ধুদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। দুপুরবেলা সবাই চলে এলে প্রিয়া সবাইকে খুব ভালোবেসে খাবার পরিবেশন করে খাওয়ায়। প্রিয়ার হাতে রান্না সকলেরই ভীষণ পছন্দ হয় আর সবাই প্রিয়ার খুবই প্রশংসা করে। বিশেষ করে বিমলা দেবী প্রিয়ার হাতে রান্না খেয়ে একেবারে পাগল হয়ে যায়। বিমলা দেবীর বাড়ি প্রিয়ার শ্বশুর বাড়ির একদম পাশেই ছিল। তাই সেদিনের পর থেকে বিমলা দেবী প্রত্যেক দিনই কোনো না কোনো অজুহাতে প্রিয়ার কাছে খাবার খেতে চলে আসে। কিরে রুক্মিণী, কি করছিস? দেখ না, আজকে আমার বৌমা বাড়িতে নেই। বৌমা বাপের বাড়িতে গেছে। তাই আমি কি খাবো না খাবো কিছুই বুঝতে পারছি না। সেই জন্য তোদের বাড়িতে চলে এলাম। আজকে দুপুরে তোদের বাড়িতে কি রান্না হচ্ছে? আর যাই রান্না হোক না কেন, তোর বৌমা যা সুন্দর খাবার রান্না করে সব খাবারই খেতে খুবই টেস্টি হয়। তুই ঠিকই বলেছিস, আমার বৌমা প্রত্যেক দিনই অনেক ভালো ভালো খাবার রান্না করে আর রোজই কিছু না কিছু নতুন ট্রাই করে। ভালো করেছিস তুই আমাদের বাড়িতে চলে এসেছিস। আজকে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। কিন্তু কাকিমা, আমি তো একটু আগে আপনার বৌমাকে দেখলাম। আপনার বৌমার সঙ্গে কথা হলো, বলছিল নাকি রান্না বান্না করছে, আর আপনি এখন বলছেন আপনার বৌমা বাড়িতে নেই। আহ বৌমা, ছাড়ো না, তুমি যাও, তুমি গিয়ে রান্না করো। বিমলা কখনো মিথ্যা কথা বলে না, কারণ বিমলা আমার সেই ছোটবেলার বান্ধবী। আমাদের বাপের বাড়িও এক জায়গায় ছিল। বিমলা যখনই আমাদের বাড়িতে আসবে তখনই তুমি ওকে পেট ভরে খাবার খাইয়ে দেবে, তারপরেই বাড়িতে পাঠাবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে প্রিয়া আর কোনো কথা বলে না। সে রান্নাঘরে গিয়ে আবার রান্না করতে শুরু করে। এভাবেই বিমলা দেবী প্রত্যেক দিনই সকাল বিকাল দুপুর যখন ইচ্ছা প্রিয়ার কাছে এসে নানান রকম খাবার খাওয়ার জন্য আবদার করতে থাকে। এর ফলে প্রিয়াও প্রচন্ড পরিমাণে বিরক্ত হতে থাকে।
এমনই একদিন প্রিয়া যখন রান্না করতে ব্যস্ত ছিল তখন দীপঙ্কর অফিস থেকে ফিরে আসে। কি ব্যাপার প্রিয়া, সবসময় রান্না করে কি কাজ থাকে বলো তো তোমার? যখনই দেখি সবসময় তুমি শুধু রান্নাই করতে থাকো, রান্নাই করতে থাকো। রান্না করতে তোমার এত ভালো লাগে? কি আর বলবো তোমাকে, মা ভীষণ বোকা। শাশুড়ি মা প্রত্যেকদিন নিজের বন্ধু বান্ধবকে বাড়িতে নিয়ে আসে আর আমাকে নানান রকমের খাবারের লিস্ট ধরিয়ে দেয়। নিজের নাম কামানোর জন্য শাশুড়ি মা প্রত্যেকদিন আমাকে দিয়ে খাটাচ্ছে। আর এই বিমলা কাকিমা, ও তো সকাল বিকাল রাত সন্ধ্যা যখন ইচ্ছা আমাদের বাড়িতে চলে আসে আর এসে আমার উপরে অর্ডার করে, বৌমা আজকে এইটা খাবো, বৌমা আজকে ওইটা খাবো। আমি কি এই বাড়ির বৌমা নাকি পাড়ার বৌমা সেটাই আমি বুঝতে পারছি না। আরে আরে শান্ত হও, তুমি এক কাজ করো, তুমি একটা ক্লাউড কিচেন খুলে ফেলো। তারপর তুমি তো পাড়ার কাকিমাদের ফ্রিতে খাবার খাওয়াচ্ছ, আর ওদের খাবার খাইয়ে তুমি তো ওদের কাছ থেকে একটা টাকা চাইতেও পারবে না। তাহলে তোমার প্রচন্ড রেগে যাবে। তবে তুমি একটা কাজ করতে পারো, ক্লাউড কিচেন খুলে অনলাইনে সমস্ত খাবারের অর্ডার নেবে আর সেগুলো রান্না করে তুমি ডেলিভারি করবে। ডেলিভারি বয় বাড়িতেই চলে আসবে, তুমি শুধু রান্না করে খাবারটা দিয়ে দেবে, ব্যাস এতটাই। এই শুনে প্রিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয়। তুমি সত্যি বলছো? আমারও না মাঝে মাঝে মনে হয় আমি বাড়িতে বসে কিছু একটা করতে চাই। আর আমার রান্না করতে তো খুবই ভালো লাগে, কিন্তু কেউ যদি ফ্রিতে সবসময় খাবার খেয়ে চলে যায় তাহলে কি ভালো লাগে বলো? কেউ ভালোবেসে একটা উপহার পর্যন্ত দেয় না। আমার মনে হয় তুমি একদম ঠিকই বলছো, তুমি তাড়াতাড়ি ক্লাউড কিচেনের ব্যবস্থা করে দাও। তবে হ্যাঁ, মাকে এখন ক্লাউড কিচেনের ব্যাপারে কিছু বলার দরকার নেই, কারণ মা হয়তো অনুমতি দেবে না। আগে আমাদের ক্লাউড কিচেনের ব্যবসাটার কিছুটা উন্নতি হোক, তারপর মাকে জানাবো। প্রিয়া দীপঙ্করের কথাই রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই দীপঙ্কর প্রিয়ার ক্লাউড কিচেনের সমস্ত রকমের ব্যবস্থা করে দেয় আর প্রিয়া বাড়িতে বসেই খাবারের অর্ডার নিয়ে সেই খাবার রান্না করা শুরু করে দেয়। খাবার রান্না করা হয়ে গেলে কোম্পানির লোক সময় মতো প্রিয়াদের বাড়িতে চলে আসে। আর প্রিয়ার শাশুড়ি মা যাতে কিছু দেখতে না পায় সেই কারণে প্রিয়া লুকিয়ে লুকিয়ে কোম্পানির লোকের কাছে খাবার পৌঁছে দেয়। কখনো বা রান্নাঘরের জানালা দিয়ে, আবার কখনো বা ব্যালকনি থেকে প্রিয়া খাবার কোম্পানির লোকের হাতে তুলে দেয়। এরকম ভাবে বেশ কিছুদিন কাটে। এর মধ্যে একদিন বিমলা দেবী প্রিয়াকে বিরক্ত করার জন্য চলে আসে। কি গো বৌমা, কি রান্না করছো? আজকে তো তোমার শাশুড়ি মা বাড়িতে নেই, তবুও কিন্তু আমি চলে এলাম। ফ্রিতে খাবার খেতে চলে এলেন তাই তো? আপনার তো প্রত্যেকদিন ফ্রিতে খাবার খাওয়ার স্বভাব হয়ে গেছে। কোনোদিনও তো ভালোবেসে আমার হাতে 200-100 টাকা ধরিয়ে দিতে পারেন। লোকের বাড়িতে ফ্রিতে খাবার খেতে খুব ভালো লাগে বলুন? আজকে আমি আপনার জন্য কোনো খাবার বানাতে পারবো না, কারণ আজকে আমার অনেক কাজ আছে। আরে তুমি এরকম করে কেন বলছো বৌমা? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কিন্তু তোমার শাশুড়ি মায়ের প্রিয় বান্ধবী। তাই তুমি আমাকে যদি না খাইয়ে বাড়ি পাঠিয়ে দাও, তোমার শাশুড়ি মা কিন্তু প্রচন্ড রেগে যাবে। আর তাছাড়া আজকে আমার জন্য আলাদা করে কিছু রান্না করতে হবে না। এই তো তুমি কি সুন্দর পোলাও আর মটন কষা রান্না করছো, আমাকে এই পোলাও আর মটন কষা খেতে দিলেই চলবে। না না, কাকিমাকে বলা যাবে না, এটা আমার অর্ডারের খাবার। কাকিমাকে যদি বলি কাকিমা তাহলে মাকে বলে দেবে। না না, কাকিমাকে বলতে দেওয়া যাবে না। না না কাকিমা, এই খাবার তো আমি আপনাকে দিতে পারবো না, কারণ এই খাবারগুলো আমি শুধুমাত্র আমার খাওয়ার জন্য তৈরি করছি, তাই আপনাকে আমি কিছু দিতে পারবো না। এই শুনে বিমলা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। বিমলা দেবী নিজের বাড়ির দরজার সামনে গিয়ে বসে পড়ে আর সে রুক্মিণী দেবীর বাড়িতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে, যাতে প্রিয়ার নামে সে রুক্মিণী দেবীর কাছে নালিশ করতে পারে। এমন সময় বিমলা দেবী দেখে যে বাইকে করে একটা ছেলে প্রিয়ার শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়ায়। ছেলেটি হেলমেট পরে থাকায় বিমলা দেবী তার মুখটা ভালো মতো দেখতে পায় না। ছেলেটা পকেট থেকে ফোন বের করে প্রিয়াকে ফোন করে আর প্রিয়া তখনই ব্যাগে করে কয়েকটা টিফিন কৌটো ভর্তি খাবার ছেলেটার হাতে তুলে দেয়। তখনই ছেলেটা সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। কি সর্বনাশ, এই মেয়েটা এত সাংঘাতিক, আমি তো জানতাম না। পোলাও মটন কষা রান্না করে নিজের বয়ফ্রেন্ডকে বাড়িতে রেখে খাবার দিয়ে দিল আর আমাকে বলল যে নিজের খাওয়ার জন্য রান্না করছে। ছি ছি ছি, দিন দুপুরে এসব কি করে বেড়াচ্ছে। আমাকে খুব ভালো মতো এই প্রিয়ার উপর নজর রাখতে হবে। হ্যাঁ, এই বলে বিমলা দেবী প্রিয়ার উপর নজর রাখতে শুরু করে। কিছুক্ষণ পর সে দেখে যে আরো 2-3 জন ছেলে বাইক নিয়ে প্রিয়ার শ্বশুর বাড়ির মধ্যে ঢুকে যায়। তারা সকলেই হাতে করে একটা করে ব্যাগ নিয়ে কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এই সমস্ত কিছু দেখে বিমলা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। এরকম ভাবে প্রত্যেক দিনই বিমলা দেবী প্রিয়ার উপর নজর রাখতে থাকে। শুধু তাই নয়, বিমলা দেবী প্রিয়ার নামে উল্টোপাল্টা কথা সারা পাড়ার লোকের কাছে বলতে থাকে। প্রিয়ার নামে সকলের কাছে নিন্দা করতে থাকে। এমনই একদিন বিমলা দেবী দেখে যে প্রিয়া রান্নাঘরের জানালা দিয়ে একজনকে খাবার দিচ্ছে। এই দেখে বিমলা দেবী আর চুপ করে থাকতে পারে না। সে তখনই রুক্মিণী দেবীর কাছে এসে প্রিয়ার নামে উল্টোপাল্টা কথা বলে।
কিরে রুক্মিণী, তোর বৌমা তো একেবারে ফালতু মেয়ে। তোরা যখন বাড়িতে থাকিস না, জানিস তোদের বাড়ির বৌমা কি করে বেড়ায়? 8টা-10টা বয়ফ্রেন্ড করে বসে আছে। প্রত্যেকদিন বয়ফ্রেন্ডদের বাড়িতে ডাকে আর নিজের হাতের ভালো ভালো খাবার রান্না করে ওদেরকে খাওয়ায়। আমি নিজের চোখে দেখেছি। বিমলা দেবীর মুখে এমন কথা শুনে রুক্মিণী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে চোখ বন্ধ করে তার প্রিয় বান্ধবীকে বিশ্বাস করে। সেই কারণে রুক্মিণী দেবী প্রিয়ার চরিত্র নিয়ে প্রশ্ন করে আর প্রিয়াকে শ্বশুরবাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু প্রিয়া এবং দীপঙ্করের মুখে আসল সত্য ঘটনা জানার পর রুক্মিণী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। ও আচ্ছা, আমি এবার বুঝলাম, তাহলে বৌমা ক্লাউড কিচেনের জন্য এগুলো করেছে। তোদেরও তো দোষ আছে, তোরা তো আমাকে জানিয়ে এই কাজটা করতে পারতিস। বৌমা বাড়িতে বসেই খাবার রান্না করবে আর টাকা ইনকাম করবে, এতে আবার আমার সমস্যা হবে কেন? হ্যাঁ মা, আমি দীপঙ্করকে আগেই বলেছিলাম আগে আপনাকে জানিয়ে দিতে, কিন্তু দীপঙ্কর বলল যদি আপনি রাজি না হন, সেই কারণে আমরা লুকিয়ে লুকিয়ে এই কাজটা শুরু করেছিলাম। কিন্তু আপনি যখন অনুমতি দিয়েই দিয়েছেন, তাহলে তো আর কোনো ভয় নেই। এবার আমি আরো বেশি করে পরিশ্রম করতে পারবো। হ্যাঁ গো বৌমা, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে দীপঙ্কর, তোকে কিন্তু একটা কাজ করতে হবে বাবা। বৌমা যে ক্লাউড কিচেনের ব্যবসা করছে সেটা তো আমি আর তুই বুঝতে পারছি, কিন্তু পাড়ার কেউ তো আর বুঝতে পারছে না। ওই বিমলা সারা লোকের কাছে আমার বৌমার নামে বদনাম করেছে। তাই তুই আমাদের বাড়ির সামনে ক্লাউড কিচেনের বড় একটা ব্যানার লাগিয়ে দে, যাতে সবাই বুঝতে পারে আমার বৌমা রান্নার ব্যবসা করছে। দীপঙ্কর তার মায়ের কথা মতো নিজেদের বাড়ির সামনে প্রিয়ার ক্লাউড কিচেনের জন্য একটা বড় ব্যানার লাগিয়ে দেয়। আর সেই ব্যানার দেখে বিমলা দেবীও আসল সত্যিটা বুঝতে পারে। তবুও সে নির্লজ্জের মতো একদিন প্রিয়ার হাতের খাবার খাওয়ার জন্য চলে আসে। আহা, রান্নাঘর থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। রুক্মিণী, তোর বৌমার হাতে সত্যিই জাদু আছে। তোর বৌমা এখানে খাবার রান্না করছে আর এই খাবারের গন্ধ আমার বেডরুম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বৌমা, তুমি বুঝি গাজরের হালুয়া রান্না করছো? আমাকে এক বাটি দাও তো, আমার গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে। নিশ্চয়ই বিমলা, কেন দেব না। তবে হ্যাঁ, এক বাটি হালুয়ার দাম হচ্ছে 200 টাকা। তোকে আগে 200 টাকা জমা করতে হবে, তারপর আমার বৌমা তোকে আবার হালুয়া বানিয়ে দেবে, কারণ এগুলো আমার বৌমার অর্ডারের হালুয়া। এই শুনে বিমলা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওরে বাবা, হালুয়া খাওয়ার জন্য আবার টাকা দিতে হবে? আমি তো তোর ছোটবেলার বান্ধবী, তবুও তুই আমার কাছ থেকে টাকা নিবি? হ্যাঁ রে, অবশ্যই টাকা নেব, কারণ তুই ফ্রিতে অনেক খেয়েছিস। আর নয়, আমার বৌমাকে অনেক পরিশ্রম করে রান্না করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি না বাড়ি থেকে টাকা নিয়ে আসি, কেমন? এই বলে বিমলা দেবী সেই দিন যে রুক্মিণী দেবীর বাড়ি থেকে বেরিয়ে যায়, সেদিনের পর থেকে সে আর কখনোই টাকা নিয়ে ফেরত আসে না। আর প্রিয়া এখন খুশি মনে তার কাজ সামলাতে থাকে। ধীরে ধীরে প্রিয়ার ক্লাউড কিচেনের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন প্রিয়ার শাশুড়ি মাও তার কাজে তাকে সাহায্য করে। চলো পীযূষ, আমরা তাড়াতাড়ি করে বিয়ে করে নিই, না হলে আমার বাবা মা তোমার সঙ্গে আমার সম্পর্ক মেনে নেবে না। আমার বড়লোক বাবার নিজের টাকার উপর খুব অহংকার, যা আমার মোটেই পছন্দ নয়। সেই কারণে আমি চাই না আমার বাবা তোমাকে অপমান করুক। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না অন্তরা। আমি স্কলারশিপ নিয়ে শহরের কলেজে পড়াশোনা করতে এসেছি, কেননা আমার বাড়ি অত্যন্ত গ্রামে। আর তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে আমাদের গ্রামের বাড়ি থেকে তুমি মানিয়ে নিয়ে থাকতে পারবে না। আমি শহরে বড়লোক মেয়ে হলেও আমার গ্রামের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি আমার নিজের জীবন দিয়ে দেব। অন্তরার এমন কথা শুনে পীযূষ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ অন্তরাই হলো এমন একটা মেয়ে যে গ্রামের পীযূষকে শহরে আসার পর কলেজে পড়াশোনা করতে অনেক সাহায্য করেছে। আর তাই দুজনের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হয়। ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করে ফেলে আর তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্তরার বড়লোক বাবা দুজনের এই বিয়ের পরিণতি কিছুতেই মেনে নিতে পারে না। তাই কলেজ শেষ হওয়ার পর বাড়ির অমতে গিয়ে অন্তরা পীযূষকে বিয়ে করে। অন্তরার বাবা লোকনাথ বাবু মেয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুই এই গ্রামের ছেলেকে বিয়ে করে নিজের জীবনে অনেক ক্ষতি করেছিস অন্তরা, তবে তুই এখন কিছুই বুঝবি না, তবে পরে একদিন ঠিকই বুঝবি। তুই আমার অমতে গিয়ে ছেলেকে বিয়ে করেছিস বলে আমি তোকে কোনো কিছু থেকে বঞ্চিতও করবো না, আমি তোর গায়ে গহনা দিয়ে ভরিয়ে দেবো। এই বলে লোকনাথ বাবু নিজের মেয়েকে অনেক গহনা দিয়ে গ্রামের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। অন্তরা স্বামীর সঙ্গে গ্রামের শ্বশুর বাড়িতে চলে যায়। পীযূষ তার মা গরিব সীমা দেবীর সঙ্গে বাস করে। নতুন বউ যখন গ্রামের বাড়িতে গায়ে সোনা গহনা পরে এসে দাঁড়ায়, তখন তাদের গরিব ঘর আলোয় ঝলমল করতে থাকে। এই দেখে সীমা দেবীর চোখ লোভে চকচক করে ওঠে।
মা, তুমি আমার উপর দয়া করে রাগ করো না। আমি তোমাকে না জানিয়ে অন্তরাকে বিয়ে করে নিয়ে চলে এসেছি, কিন্তু তুমি একদম চিন্তা করো না, ও খুব ভালো মেয়ে। ও তোমার সাথে এই গ্রামের ঘরে ভালো করেই মানিয়ে নেবে। এখন যখন তুই বড় লোকের মেয়েকে বিয়ে করেই নিয়েছিস আর গ্রামের ঘরে তুলেই এনেছিস, তখন আমার আর কিছু করার নেই। যাই হোক, ও যদি গ্রামের ঘরে মানিয়ে নিতে পারে তাহলে আমারই মঙ্গল। সীমা দেবীর চোখ শুধু শহুরে বৌমার গহনার দিকেই ঘুরতে থাকে। সে মনে মনে ফন্দি করে কিভাবে বৌমার কাছ থেকে সমস্ত গহনা হাতিয়ে নেওয়া যায়, কারণ পীযূষের বাবা কোনোদিনও তাকে এত দামি দামি সোনা গহনা দিতে পারেনি। বৌমা, তুমি এত সোনার গহনা পরে গ্রামের রাস্তা থেকে কিভাবে আসলে? আমার তো ভেবেই ভয় পাচ্ছে। আমাদের এই গ্রামের চারিদিকে চোর ভর্তি, তোমার গহনাগুলো চুরি হয়ে যায়নি? এটাই তোমার ভাগ্য ভালো। সে কি মা, তাহলে এবার কি হবে? আমার বাবা অনেক সাত করে এই গহনাগুলো পরিয়ে আমাকে পাঠিয়েছে। তুমি চিন্তা করো না মা, এই গহনাগুলো আর তোমার কাছে যা দামি দামি জিনিসপত্র আছে সব আমাকে দিয়ে দাও। আমি যত্ন করে নিজের কাছে রেখে দেব। তোমার গহনা কিংবা দামি দামি জিনিসপত্রে হাত দেওয়ার সুযোগ পাবে না। অন্তরা তার শাশুড়ি মায়ের কথা শুনে আর দ্বিতীয়বার কোনো কিছু চিন্তা করে না। সে নিজে সোনা গহনা এবং দামি দামি জিনিসপত্র শাশুড়ি মায়ের দায়িত্বে রেখে দেয়। মা, অনেকক্ষণ ধরে এই ভারী লেহেঙ্গাটা পরে দাঁড়িয়ে আছি, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দেবেন? আমি তাহলে জামাটা চেঞ্জ করে নেব, আমার ভীষণ টায়ার্ড লাগছে। ওয়াশরুম? সেটা আবার আলাদা করে কিছু হয় নাকি গ্রামে? আমাদের গ্রামে এরকম ওয়াশরুম হয় না, কিন্তু সবসময় সিরিয়াল দেখি বলে বুঝতে পেরেছি যে শহরে মেয়েরা শৌচালয়কে ওয়াশরুম বলে। আমাদের ঘরের বাইরে একটা বেড়ার চাল দেওয়া শৌচালয় আছে, যাও ওখানে গিয়ে জামা কাপড়টা ছেড়ে আসো, তারপর বাইরে টিউবওয়েল থেকে জল তুলে হাত পা ধুয়ে নেবে। অন্তরা কখনো নিজের বাথরুম ছাড়া অন্য কোনো শৌচালয় ব্যবহার করেনি, এমনকি গ্রামের লোকেদের মতো টিউবওয়েল থেকে জল পর্যন্ত তোলেনি। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর তাকে সেই সব কিছুও করতে হয়। শীতের মধ্যে অন্তরা গ্রামের শ্বশুর বাড়ির শৌচালয়ে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে এবং টিউবওয়েল থেকে জল তুলে হাত পা ধুয়ে ঘরে ঢুকে আসে। বৌমা, এবার আমাকে একটু উনুন জ্বালিয়ে গরম গরম চা করে দাও তো। তারপর আমার আর আমার ছেলের জন্য লুচি বেগুন ভাজা করবে। এতদিন ধরে এই বুড়ি মানুষটা নিজের চা নিজেই বানিয়ে খেয়েছে, এখন আমার শহুরে বৌমা আমাকে চা বানিয়ে খাওয়াবে কি, তাই তো? অন্তরা জীবনেও বাপের বাড়িতে কখনো রান্নাঘরে পা পর্যন্ত রাখেনি। এমনকি তার যখনই রান্না করতে ইচ্ছে হয়েছে সে গ্যাস জ্বালিয়ে কেবলমাত্র নিজের জন্য ম্যাগি বানিয়ে খেয়েছে। কিন্তু এখন যেহেতু সে গ্রামের বাড়ির বউ, তাই তাকে নিজের শাশুড়ি মায়ের কথা শুনতেই হয়। শাশুড়ি মায়ের কথা শুনে অন্তরা ঘরের চারিদিকে তাকিয়ে দেখে যে কোথাও গ্যাস ওভেন রাখা নেই। মা, এখানে তো কোনো গ্যাস ওভেন নেই, আমি চা করব কিভাবে? গ্যাস ওভেন? আমি এই গ্রামের বাড়িতে গ্যাস ওভেন কোথা থেকে পাবো? ওই দেখো, ঘরের কোণে একটা মাটির উনুন রাখা আছে, ওখানে পাইপ দিয়ে ফু দাও, তারপর ওই উনুনে রাখা কাঠগুলো জ্বলবে। তুমি মাটির উনুনে ভালো করে চা আর গরম গরম লুচি বেগুন ভাজা রান্না করে ফেলো। আমি কখনো এভাবে পাইপে ফু দিয়ে উনুন জ্বালাইনি, আর খবরের কাগজে পড়েছিলাম যে এরকম ফু দিয়ে উনুন জ্বালালে নাকি বুকের দোষ হয়ে যায়। তাহলে আমি কি করে উনুন জ্বালিয়ে রান্না করব মা? কি, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা? দেখ দেখ পীযূষ, দেখ তোর শহরে বড়লোক বৌমা একদিনও হয়নি গ্রামের শ্বশুর বাড়িতে এসেছে আর নিজের রং দেখাতে শুরু করে দিয়েছে। ও চাইছে এখন আমি ওকে রান্না করে খাওয়াই। আমি সারা জীবন ধরে পাইপে ফু দিয়ে উনুনে রান্না করে গেলাম, আমার কখনো বুকের দোষ হলো না, আর তোর বউয়ের নাকি বুকের দোষ হয়ে যাবে? সীমা দেবী এই বলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করার নাটক করতে থাকে। মায়ের এরকম নাটকীয় কান্না দেখে পীযূষ সেখানে চলে আসে আর সে তার বউকে বকাবকি করতে শুরু করে। তুমি আমার মায়ের চোখের জল ফেললে অন্তরা। উনুনে পাইপ দিয়ে ফু দিয়ে রান্না করলে কোনো সমস্যা হবে না। যাও, আমার মা যেভাবে তোমাকে রান্না করতে বলেছে তুমি সেভাবেই রান্না করবে, আর মায়ের মুখে মুখে একদম তর্ক করবে না। আর হ্যাঁ, মায়ের কাছে এখনই ক্ষমা চাইবে। বিশ্বাস করো, আমি মাকে এমন কোনো কথাই বলিনি যাতে অন্য চোখ দিয়ে জল পড়ে। সীমা দেবী আরো বেশি পরিমাণে কান্নাকাটি করতে থাকে। ফলে অন্তরা আর কোনো কথা না বাড়িয়ে পাইপে ফু দিয়ে মাটির উনুন চালায়। সে কোনোদিনও এভাবে উনুন না জ্বালানোর ফলে তার ভীষণ পরিমাণে কাশি হয় আর তার বুকেও খুব কষ্ট হয়। উনুনের ধোঁয়ায় সারা ঘর ভরে ওঠে, তাই অন্তরার চোখ জ্বলে লাল হয়ে যায়। কিন্তু তবুও সে কারোর কাছে কোনো অভিযোগ করতে পারে না। শহুরে অন্তরা কোনো মতে নিজের শাশুড়ি মা এবং স্বামীর জন্য গরম গরম চা, লুচি এবং বেগুন ভাজা করে। সীমা দেবী এবং পীযূষ দুজনে মিলে সেই খাবার খায়। এভাবেই গ্রামের শ্বশুর বাড়িতে অন্তরা কোনো রকম আরাম ছাড়াই দিন কাটাতে থাকে। একদিন, মা, আমার শাড়ি জামা কাপড়গুলো ভীষণ ময়লা হয়েছে, এগুলোকে কাচতে হবে।
কিন্তু টাইম কলেতে জল নেই। এখন আমি বুঝতে পারছি না কোথায় গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসবো। টাইম কলের জল শেষ হয়ে গেছে যখন, তখন টিউবওয়েল থেকে জল তুলে জামা কাপড় কেচে নিয়ে এসো। এখন আমি তোমার জন্য গ্রামের বাড়িতে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করব নাকি? যাও গিয়ে টিউবওয়েল চেপে জল তোলো আর শাড়ি জামা কাপড়গুলো ধুয়ে নাও। পারলে আমার আর আমার ছেলে জামা কাপড়গুলো ধুয়ে দেবে। এই কথা শুনে অন্তরের চোখ থেকে জল পড়তে থাকে আর তার বড়লোক বাপের বাড়ির কথা মনে পড়ে। সোনা মা, আমাকে তোর জামা কাপড়গুলো দিয়ে দে, আমি ওয়াশিং মেশিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। আর তোর বাবা তোর জন্য নতুন নতুন জামা কাপড় কিনে নিয়ে এসেছে। এক জামা প্রত্যেকদিন পরতে হবে না। কাল থেকে তুমি এই নতুন জামা কাপড় পরেই কলেজে যাবে, কেমন? ওকে মা, থ্যাংক ইউ মাই সুইট মম। আর শোনো, আমার জামা কাপড়গুলো বেশি হার্ড ডিটারজেন্ট দিয়ে ধোবে না কিন্তু, ওয়াশিং মেশিনে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে দেবে। শাশুড়ি মায়ের কথা শুনে অন্তরা আবার তার কল্পনার জগৎ থেকে বাইরে বেরিয়ে আসে। শেষ পর্যন্ত সে তার শাশুড়ি মায়ের কথা মতোই টিউবওয়েল থেকে জল তুলে নিজে একা একাই শাড়ি জামা কাপড় কেচে ধুয়ে পরিষ্কার করে। এমনকি সে তার শাশুড়ি মা এবং স্বামীর জামা কাপড় পর্যন্ত ধুয়ে দেয়। সবকিছু ধুয়ে পরিষ্কার করে বাড়ির বাইরে মেলে দিয়ে অন্তরা ঘরে এসে একটু বসে, কিন্তু তখনও সীমা দেবী তাকে রেহাই দেয় না। কি হলো, জামা কাপড় ধুয়ে ক্লান্ত হয়ে গেলে নাকি? যাও বাইরে গিয়ে গোবর দিয়ে ঘুটে দিয়ে এসো, তারপর সেই ঘুটে দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করবে, কারণ আজকে আমি কাঠ তুলে নিয়ে আসতে পারিনি। অন্তরা শুধু সিনেমাতেই এরকম গোবর দিয়ে ঘুটে দেওয়া দেখে এসেছে, কিন্তু বাস্তবে কোনোদিনও নিজেকে গোবর দিয়ে ঘুটে দিতে হবে তা সে স্বপ্নেও ভাবেনি। সে বাইরে গিয়ে কোনো মতে কাঁদতে কাঁদতে গোবর দিয়ে ঘুটে দিতে থাকে। এভাবে অন্তরাকে গ্রামের শ্বশুর বাড়িতে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। এমনকি পাইপে ফু দিয়ে উনুন জ্বালাতে জ্বালাতে তার বুকের দোষ হয়ে যায়, কিন্তু কেউ তাকে একবারও ডাক্তারের কাছে নিয়ে যায় না। একদিন অন্তরা কাঁচতে কাঁচতে উনুন জ্বালিয়ে রান্না করছে, এমন সময় পীযূষ খুবই আনন্দিত হয়ে নাচতে নাচতে ঘরে আসে। মা, তোমার জন্য একটা অনেক আনন্দের খবর আছে। আমি শহরে থাকার জন্য আমাদের জন্য একটা বড় ফ্ল্যাট বুক করে ফেলেছি, আর ফ্ল্যাটের জন্য অ্যাডভান্স টাকাও পেমেন্ট করে দিয়েছি। পীযূষের কথা শুনে সীমা দেবী ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু স্বামী এত টাকা কোথায় পেল সেই নিয়ে অন্তরার খুবই চিন্তা হয়। যাক, আমাদের আর কষ্ট করে এই গ্রামের বাড়িতে দিন কাটাতে হবে না। ভাগ্যিস আমি এতদিন ধরে টাকাগুলো জমালাম, আর সেই জন্যই তো তুই ফ্ল্যাটের অ্যাডভান্সটা পেমেন্ট করতে পারলি। কিন্তু মা, আপনি যে বলছেন আপনি টাকা জমিয়েছেন, আপনি এত টাকা পেলেন কোথা থেকে? আমার স্বামী এমন আহামরি কিছু ইনকাম করে না। তারপর আপনার স্বামীও একটি কারখানায় কাজ করত, সেই টাকা দিয়ে টাকা জমিয়ে আপনি আপনার ছেলেকে শহরের ফ্ল্যাট করার জন্য টাকা অ্যাডভান্স দিয়ে দিলেন। সীমা দেবী এবং পীযূষ অন্তরার কথা শুনে ভীষণ রেগে যায়। শোন বাবা, তোর বউয়ের কথা শোন। আমি তোকে টাকা দিয়েছি, তাতেও তোর বউয়ের সমস্যা। ও শুধু ভাবে যে ওর বড়লোক বাবা আর মা শহরে বাস করে, আমরা শহরে ফ্ল্যাট কিনেছি, তাতে তোর বউয়ের গায়ে জ্বালা ধরছে। মা, তুমি অন্তরের কথা এত পাত্তা দিচ্ছ কেন? ও পাগল ছাগলের মতো যা বকছে ওকে বকতে দাও না। আসলে ওর তো জীবনে কোনো পরিবর্তন হবেই না। ও যেমন গ্রামের শ্বশুর বাড়িতে চাকরানির কাজ করে, তেমন শহরের শ্বশুর বাড়িতে গিয়েও চাকরিগিরি করবে। পীযূষ তার মায়ের পাল্লায় পড়ে একেবারে পরিবর্তিত হয়ে যায়, কিন্তু অন্তরা তখনও বুঝতে পারে না যে সীমা দেবী এবং পীযূষ কোথা থেকে এত টাকা জোগাড় করতে পারলো। একদিন হঠাৎ করে অন্তরার বান্ধবী টুম্পা অন্তরাদের গ্রামের বাড়িতে আসে। টুম্পাকে দেখে অন্তরা ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু বিপদে পড়ে যায় সীমা দেবী এবং পীযূষ, কারণ তারা যে প্রমোটারকে অ্যাডভান্স করে শহরে ফ্ল্যাট কিনেছে সেই প্রমোটারের বউ ছিল টুম্পা। কিন্তু টুম্পা যে অন্তরার বান্ধবী সেটা পীযূষ এবং তার মা জানতো না। কিরে টুম্পা, তুই কেমন আছিস? কতদিন তোর সঙ্গে দেখা হয় না, কিন্তু হঠাৎ করে আমার গ্রামের শ্বশুর বাড়িতে আসলি কেন রে? তোর বড় আর শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে আসতে বাধ্য করেছে, কারণ ওনারা শহরে যে ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাটের অ্যাডভান্স হিসেবে তোর বিয়ের সব দামি দামি গহনা আমার বরের কাছে গচ্ছিত রেখেছে, আর আমি লুকিয়ে লুকিয়ে সব কথা শুনে নিয়েছি। আমি যেহেতু তোর বরের ফটো দেখেছিলাম, তাই ওকে চিনতে আমার কোনো অসুবিধা হয়নি, আর আজকে আমি এখানে তোর সোনা গহনাগুলো ফেরত দিতে এসেছি। এই বলে টুম্পা অন্তরা সব দামি দামি সোনা গহনা তাকে ফেরত দিয়ে দেয়। এরকম ঘটনা শুনে অন্তরা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আমি আপনাদের সঙ্গে এতদিন ধরে এই গ্রামের বাড়িতে থেকে মিলেমিশে সংসার করার চেষ্টা করেছি। নিজে বড়লোক হওয়া সত্ত্বেও আমার শাশুড়ি মা আমাকে যা যা করতে বলেছে আমি তাই তাই করেছি। একবারও কোনো প্রতিবাদ, কোনো অভিযোগ কিছুই করিনি। কিন্তু আপনারা এত লোভী যে শহরে ফ্ল্যাট কেনার জন্য আমার বিয়ের সব গহনা গচ্ছিত রেখে দিলেন, কিন্তু একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না। আমি আর এই শ্বশুর বাড়িতে কিছুতেই থাকতে পারবো না, অনেক হয়েছে, আর নয়।
এই বলে অন্তরা তার বান্ধবীর সঙ্গে নিজের বাপের বাড়িতে ফিরে যায়। বৌমা বাড়ি থেকে চলে যাওয়ার পর সীমা দেবী এবং পীযূষ নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা কিছুদিন পর অন্তরার কাছে যায় এবং অন্তরার বাবা মায়ের কাছে ক্ষমা চায়। অন্তরা যেহেতু পীযূষকে ভীষণ ভালোবাসতো, তাই সে নিজের স্বামী এবং শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে পীযূষ দিনরাত খাটাখাটনি করে নিজের মা এবং বউয়ের জন্য শহরে একটি ফ্ল্যাট কিনে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।